অফিসার ব্যানার্জি বিয়াসকে প্রশ্ন করলেন, আপনার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি বলছিলেন যেন? বিয়াস বলল, হ্যাঁ, মাসির নিখোঁজ হয়ে যাওয়াটা আমার মা, দাদু, দিম্মা কেউই মেনে নিতে পারেননি। ওরা সব রকম ভাবে সব জায়গায় খোঁজ নিয়েছিল, পুলিশে জানিয়েছিল, তদন্তও হয়েছিল, কিন্তু দাদুরা বসে থাকেননি, নিজেদের মতো চেষ্টা করেছিলেন। রঞ্জনার সঙ্গেও যোগাযোগ করেছিলেন। তার থেকেই ধ্রুবজ্যোতিদের সঙ্গে যোগাযোগ করে সবটা জানার পর পুলিশকে জানিয়েছিলেন। এখানকার পুলিশ তখন অবিনাশের বন্ধু লোক, কিছু করতে না পেরে উপর মহলেও যোগাযোগ করেছিলেন দাদু। কিন্তু যেদিন ওপর মহলে দেখা করতে যাওয়ার কথা, সেদিনই অবিনাশ অ্যাক্সিডেন্টটা করিয়েছিলেন। ধ্রুবজ্যোতি এই ঘটনাটা জেনেছিলেন রাতে। তখনকার থানার বড় অফিসার সেদিন রাতে অবিনাশ মুখার্জির সাথে বসে ড্রিঙ্ক করতে করতে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন। কেসটাকে ঢাকাও দিয়ে দিয়েছিলেন রাতারাতি। অবশ্য আমার বাবা কিছুই বোঝেননি, তাই চাপা পড়ে গিয়েছিল। এটাও দেবজ্যোতির মাই আমাকে বলেছেন। জাস্ট ভাবুন অফিসার, 4 জন লোক মরে গেল, একটা পরিবারের 3টে লোককে জাস্ট নেই করে দেওয়া হলো, অথচ কেউ কিছু জানলো না, বুঝলো না, তদন্ত হলো না, কোথাও কিচ্ছু হলো না, সব চুপচাপ, সব 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 আগের মতো। আমি আমি আর আমার বাবা একজনের অপরাধকে আমাদের ভবিতব্য বলে মেনে গেছি। দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন আমরা নিঃস্ব হয়ে কাটিয়েছি অফিসার। আর অবিনাশ মুখার্জি ভালো ছিলেন, খুব ভালো ছিলেন এতগুলো দিন। তার কিচ্ছু হয়নি কখনো, সব কিছু ছিল তার, সব। অফিসার ব্যানার্জি প্রশ্ন করলেন, অবিনাশ মুখার্জিকে মারার কথা কবে ঠিক করলেন? বিয়াস উত্তর দিল, বিশ্বাস করুন, আমি ভাবিনি। সৌনককে যেদিন খুন করা হয়, সেদিন ক্যাম্পাস থেকে ফিরে আমি রেস্ট নিচ্ছিলাম। রাতে ওদের সঙ্গে আমার মিট করার কথা ছিল। সেই সময় একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসে। দেবজ্যোতি কল করেছিল। দেবজ্যোতি আর ওর মা দার্জিলিং বেড়াতে এসেছিল। সেই বিকেলেই যত তাড়াতাড়ি সম্ভব দেবজ্যোতি আমাকে ওদের সঙ্গে দেখা করতে বলেছিল খুব জরুরি দরকার, হাতে বিশেষ সময় নেই। আমি আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোচ্ছিলাম। কিছুক্ষণ পর দেবজ্যোতি আবার ফোন করে বলেছিল, যা হওয়ার তা হয়ে গিয়েছে, আমি যাতে বাড়ি থেকে না বেরোই, ও নিজেই আমার বাড়িতে আসছে। তার মিনিট 15 পরে দেবজ্যোতি ওর মাকে নিয়ে আমার ফ্ল্যাটে এসেছিল। দুজনেরই চোখ মুখ তখন ভীষণ বিধ্বস্ত ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বিয়াস আবার বলতে শুরু করল, দেবজ্যোতি অনেকক্ষণ পর আমায় বলতে পেরেছিল সৌনকের গাড়ির অ্যাক্সিডেন্টের কথা, কিভাবে অবিনাশ মুখার্জি ভাড়া করা গুন্ডা দিয়ে সৌনকের গাড়ি খাদে ফেলে দিয়েছিলেন সেই কথা। কারণ আমি বুঝতে পারছিলাম না আমার শ্বশুর মশাই কেন আমার বন্ধুকে খাদে ফেলে দিতে যাবেন। তখনও দেবজ্যোতি আমার কাছে শুধুমাত্র আমার ননদের উঠবি হাসবেন্ড, বাইরের লোক, অবিনাশ মুখার্জির ম্যানেজার, এইটুকুই পরিচয় তার। সেই সময় দেবজ্যোতি আর ওর মা আমাকে অবিনাশ মুখার্জির অতীতের যাবতীয় পাপের সঙ্গে জড়িয়ে থাকা আমার মাসি, মা, দাদু, দিম্মা প্রত্যেকের এই মর্মান্তিক পরিণতির ইতিহাসটা জানিয়েছিল। সেদিনই প্রথম আমি সবটা জানতে পেরেছিলাম। আমার এতদিনের যাবতীয় প্রশ্নের উত্তর মিলেছিল সেদিন। সঙ্গে দেবজ্যোতি আমাকে এটাও জানিয়েছিল, অবিনাশ মুখার্জি খুব রিসেন্টলি আমার আসল পরিচয় জেনে গিয়েছে এবং আমাকে সরানোর জন্য লোক ঠিক করেছিলেন। আর তখন আমার মনে পড়ছিল, বেশ কিছুদিন ধরে একটা গাড়ি আমাকে সব জায়গায় ফলো করছিল। আমি সেই সময় সৌনকের গাড়ি ব্যবহার করতাম। সৌনকের আমার গাড়িটা খুব পছন্দ ছিল, তাই ও আমার গাড়িটা কিছুদিন নিয়েছিল ব্যবহার করার জন্য। যে দিনটার কথা বলছি, মানে যেদিন সৌনকের অ্যাক্সিডেন্ট হয়,
সেদিন দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার সময় আমরা আমাদের গাড়ি এক্সচেঞ্জ করিনি। আমি ভেবেছিলাম খুনি হয়তো গাড়ি দেখে মানুষ ভুল করেছে, তাই দেবজ্যোতির কথা আমি সেই মুহূর্তে মেনে নিই। আমি ভুল ছিলাম না, সেটা পরে অবিনাশ বাবুর থেকেই জেনেছিলাম। সঙ্গে সঙ্গে আমি দেবজ্যোতি থেকে খোঁজ নিই যে কোথায় সৌনকের গাড়ি পড়ে আছে। আমি তখনই সৌনকের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু দেবজ্যোতি আমাকে আটকেছিল। বলেছিল সেই মুহূর্তে আমার বাইরে বেরোনো একদমই সেফ নয়। তাছাড়া সৌনকের গাড়ি খুব বেশি খাদের ভেতর পড়েনি। দেবজ্যোতি নিজে গিয়ে দেখেছিল সৌনকের খুব বেশি কিছু হয়নি। অ্যাম্বুলেন্স ডেকে তারপরও আমার কাছে এসেছিল। আমি চিন্তা করছিলাম, কিন্তু দেবজ্যোতিকে কথা দিয়েছিলাম যে আমি রাতে বাড়ি থেকে বেরোবো না। দেবজ্যোতিও আমাকে কথা দিয়েছিল যে ও সৌনকের খোঁজ খবর নেবে। আমি বিশ্বাস রেখেছিলাম, ভেবেছিলাম তেমন সিরিয়াস কিছু হলে দেব নিশ্চয়ই আমাকে কল করবে। পরের দিন আমি কলেজে গিয়েছিলাম, কিন্তু সব সময় একটা ভয় আমাকে তাড়া করছিল। আমার নিজের জন্য, আমার বাবার জন্য আমি এতটাই অস্থির হয়ে পড়েছিলাম যে সেদিন বিকেলেই আমি বাবার কাছে চলে যাই। সেই সময় অনিন্দও বাড়ি ফিরেছিল। অবিনাশ মুখার্জি নাকি অনিন্দকে ভীষণভাবে দেখতে চাইছিলেন, অথচ সেই ছেলের বউকে মারতেই তিনি লোক লাগিয়েছিলেন। বিয়াস ম্লান হেসে বলল, পরের দিন ছিল আমার মায়ের মৃত্যুদিন। দিনটা সারা জীবন আমার কাছে একান্ত ব্যক্তিগত একটা শোকের, ব্যথার, দুঃখের। কিন্তু সেদিন সকাল থেকে আমি ছটফট করছিলাম। তীব্র রাগ হচ্ছিল আমার, সঙ্গে প্রবল ঘৃণা আর বিদ্বেষ। আমার মায়ের খুনি, আমার সমস্ত আপনজনদের খুনিকে আমি চিনি। আমি কিছুই করতে পারছিলাম না, এই বোধটা আমাকে তাড়া করছিল। আমি সেদিন সন্ধ্যাবেলা প্রচন্ড অস্থির হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। নিজেকে আমি আর শান্ত রাখতে পারছিলাম না। প্রথমে ঠিক করিনি কোথায় যাব। অনেকক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করার পর আমি দেখেছিলাম কখন যেন শিলিগুড়ি রাস্তায় গাড়ি চালাতে শুরু করেছি। আমি আর কিচ্ছু ভাবিনি, সোজা গাড়ি চালাতে শুরু করে দিয়েছিলাম বাড়ির দিকে, অবিনাশ মুখার্জির কাছে। সে সময় দেবজ্যোতি আমাকে ফোন করেছিল। আমি ওকে কোথায় আছি বলাতে ও জোর করেছিল আমার সঙ্গে যাওয়ার জন্য। গিয়েও ছিল, যদিও ও উঠেছিল বাড়ির উল্টো দিকের পাঁচিল টপকে। বাড়িতে ঢোকার আগে পর্যন্ত আমি জানতাম না আমি কেন যাচ্ছি। গিয়ে আমি কি বলবো অবিনাশ মুখার্জিকে? অবিনাশ মুখার্জি বা আমাকে এত রাতে দেখে কিরকম রিয়াক্ট করবেন? এসব কিচ্ছু ভাবিনি, কিচ্ছু না। আমার মাথা বিভিন্ন প্রশ্নে, অস্থিরতা ভারী হয়ে উঠেছিল। আমি শুধু বুঝতে পারছিলাম অবিনাশ মুখার্জির থেকে তখনই উত্তরগুলো না পেলে আমি শান্তি পাব না। দেবজ্যোতি আমার আগেই পাঁচিল দিয়ে বারান্দায় উঠে আমাকে খবর দিয়েছিল যে নন্দ সেদিন বারান্দায় ঘুমিয়েছে, অর্থাৎ অবিনাশ মুখার্জি ওর ঘরে একা। আমার কাছে ঘরের চাবি ছিল। আমি একটা ঘোরের মধ্যেই যেন মেন গেট দিয়ে বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠে গিয়েছিলাম। সোজা ঢুকে গিয়েছিলাম অবিনাশ মুখার্জির ঘরে। আলো জ্বালাতেই জেগে উঠেছিলেন উনি। আমাকে দেখে চমকে উঠলেও সামলে নিয়েছিলেন নিজেকে, চিৎকার করেননি, কাউকে ডাকেন উনি, এমনকি নন্দকেও না। বিশ্বাস করুন, ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু বলতে গিয়ে একটা কথাকেও আমি আলাদা করতে পারছিলাম না। সব জড়িয়ে যাচ্ছিল। শুধু জিজ্ঞেস করতে পেরেছিলাম, কেন? অবিনাশ মুখার্জি আমাকে অনেকটা সহজ করে দিয়ে নিজেই স্বীকার করেছিলেন সবটা। তার সঙ্গে আরো বলেছিলেন যে আমি যদি আমার বাবাকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে যেন
চুপচাপ অনিন্দকে ছেড়ে আমি চলে যাই। ভাবুন, কোনো ক্ষমা প্রার্থনা নয়, কোনো অনুশোচনা নয়, কিচ্ছু না। এতগুলো মানুষকে খুন করার পর একটা মানুষ নির্দ্বিধায় বলছেন প্রয়োজন হলে এবং প্রয়োজন না হলেও উনি চাইলেই আমাকে আর আমার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে পারেন।